শুনতে পাওয়া যায়? আর আজকে তোমাদের ক্লাসের কথা তো ভুলেই গেছিলাম। যাই হোক, আমরা আজকে বেশিক্ষণ পড়াবো না, অল্প একটু পড়াই শেষ করো। সেটা হচ্ছে, ধরো আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যে ডিফারেন্ট সিমটমস মানে অফ রেনাল ডিজিজেস। এটা এগুলো সিমটমস আমরা নিয়ে মেনলি আলোচনা করব। হ্যাঁ, যেমন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটমস যেগুলো নিয়ে কিডনি ডিজিজের পেশেন্টরা আমাদের কাছে প্রেজেন্ট করে, তার মধ্যে একটা হচ্ছে, মনে করো আমরা জানি যে হেমাসুরিয়া, তাই না? একটা হচ্ছে হেমাসুরিয়া, একটা হচ্ছে প্রোটিন ইউরিয়া, ইউরিয়া, একটা আসে কি তোমার ধরো পলি ইউরিয়া, তারপরে আসে ধরো ইউরিনারি ইনকন্টিনেন্স। হ্যাঁ, অনেক সময় ধরো লোয়েন পেন, এগুলা। তো আমরা যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো নিয়ে মেনলি কথা বলবো। তার মধ্যে ধরো একটা ধরো তোমার হেমাচুরিয়া মেনলি, তারপরে ধরো প্রোটিন ইউরিয়া, তারপরে ধরো তোমার পলি ইউরিয়া এবং ইউরিনারি ইনকন্টিনেন্স। এগুলো নিয়ে মনে করো আমরা কথা বলবো। এখন মনে করো আমরা যদি বলি যে একটা পেশেন্টের হেমাচুরিয়া, তাই না? দেখো যে একটা পেশেন্টের যে কোনো জায়গায় তোমাদেরকে বলে হাউ উইল ইউ ইভালুয়েট এ পেশেন্ট উইথ হেমাচুরিয়া, তুমি একটা পেশেন্টের হেমাচুরিয়া কীভাবে ইভালুয়েট করবে? একটা হতে পারে। তারপরে তোমার একটা হতে পারে যে তোমাকে প্রশ্ন করতে পারে ভাইবার বোর্ডে যে হঠাৎ দিয়ে কজ অফ হেমাচুরিয়া, তুমি হেমাচুরিয়ার একটা কারণ বলো। তাহলে মনে রাখতে হবে যে হেমাচুরিয়া যে আমার হবে, আমি যদি বলি হেমাচুরিয়া যে কোনো পেশেন্টের যে কোনো পরীক্ষায় যদি মনে করি হাউ উইল ইউ ইভালুয়েট এ পেশেন্ট উইথ হেমাচুরিয়া, তাহলে তোমার চিন্তা করতে হবে ইভালুয়েশন মানে কি। বিফোর ট্রিটমেন্ট পর্যন্ত তোমার লিখতে হবে। ইভালুয়েশন মানে কি, যে তার সিমটমস, তার সাইন, তার ইনভেস্টিগেশন, হিস্ট্রি, সিমটমস, সাইন, ইনভেস্টিগেশন, এই পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমার ইভালুয়েশন। যদি বলি হাউ উইল ইউ ম্যানেজ এ পেশেন্ট উইথ হেমাচুরিয়া, তখন তোমার কী করতে হবে? সেটা নিয়োগ করে তোমার হিস্ট্রি, সিমটমস, সাইন, ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট, এই পর্যন্ত গেলে তোমার হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে আমি যদি বলি হাউ উইল ইউ ম্যানেজ, তাহলে চিন্তা করতে হবে তোমার সব লিখতে হবে, হিস্ট্রি, সিমটমস, সাইন, ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট। যদি বলি হাউ উইল ইউ ইভালুয়েট, তাহলে লিখতে হবে হিস্ট্রি, সিমটমস, সাইন এবং ইনভেস্টিগেশন, এই পর্যন্ত তোমার লিখতে হচ্ছে ইন কেস অফ ইভালুয়েশন। তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে হঠাৎ কজেস অফ হেমাচুরিয়া, এখন হেমাচুরিয়ার কারণ কী হতে পারে? একটা হতে পারে যে তোমার রেনাল সিস্টেমের সাথে কোনো সম্পর্কই নেই, মানে কিডনি, ইউরেটার, ব্লাডার এবং ইউরেথেরা, এই রেটের কোনো প্রবলেম তার নেই, কিন্তু তার হেমাচুরিয়া হচ্ছে। তার মানে কি, এটা প্রিরেনাল কজ, কিডনির কোনো কারণ নেই, প্রিরেনাল। যেমন কি, যেমন হতে পারে যে তুমি লেখো যে হঠাৎ কজ অফ হেমাচুরিয়া প্রিরেনাল, তার মানে কি একটা পেশেন্টের ব্লিডিং ডিজঅর্ডার আছে, ব্লিডিং ডিজঅর্ডার, তাহলে তার হতে পারে। ঠিক আছে, একটা পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ থেরাপি নেয়, তাহলেও হতে পারে। তাহলে কী বললাম? একটা হচ্ছে ব্লিডিং ডিজঅর্ডার, একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ থেরাপি, এটা হচ্ছে প্রিরেনাল কজ, যেটা কিডনি, ইউরেটার, ব্লাডার এবং ইউরেথেরার সাথে কোনো সম্পর্ক নেই। কথা বোঝা গেছে? এগুলো হলো অ্যাজ এ প্রিরেনাল কজেস অফ হেমাচুরিয়া। এখন মনে করো যে একটা পেশেন্ট রেনাল ইনফার্কশন, এটা অবশ্য কিডনির হয়ে যায়, আমরা বাদ দিলাম। তাহলে মনে করো তাহলে দুটো মনে রাখো প্রিরেনাল, একটা হচ্ছে ব্লিডিং ডিজঅর্ডার থাকতে পারে, একটা পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ থেরাপি পায়, তার হেমাচুরিয়া হতে পারে। এবার রেনাল কজ, আমি তোকে বলি কিডনিতে যত ডিজিজ আছে একটা নাম করে বলতে থাকো তো, যত ডিজিজ আছে যে কোনো নাম তোরা বলতে থাকো, শুধুমাত্র নেফ্রোটিক সিনড্রোম বলার দরকার নেই। কিন্তু নেফ্রোটিক সিনড্রোম পার্ট অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে দিয়েছিলাম আগের দিন, যে নেফ্রোটিক সিনড্রোম ইজ এ ম্যানিফেস্টেশন অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে আমি যদি বলি একটা পেশেন্টের কিডনিতে ইনফেকশন হয়েছে, তাহলে ইনফেকশনটা হতে পারে। একটা পেশেন্টের কিডনিতে ইনফার্কশন হয়েছে, তোমার এখন লেখার দরকার নেই, আমি লেখার সময় বলবো যে কিডনিতে ইনফার্কশন আছে, তাহলেও হতে পারে। একটা পেশেন্টের কিডনিতে মনে করো রেনাল স্টোন আছে, তাহলেও হতে পারে। একটা পেশেন্টের রেনালে মনে করো তোমার যে পেশেন্ট গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাহলেও হতে পারে। একটা পেশেন্টের ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, সেটাও হতে পারে। একটা পেশেন্টের কিডনিতে সিস্ট আছে, সেটাও হতে পারে। একটা পেশেন্টের কিডনিতে ম্যালিগন্যান্ট রেনাল টিউমার আছে, তাহলেও হতে পারে। তাহলে দেখো এমন কোনো ডিজিজ নেই অফ দি কিডনি যেটা হেমাচুরিয়া করতে পারে না। তাহলে আমি তোমাকে প্রশ্ন করি হঠাৎ কজ অফ হেমাচুরিয়া, তাহলে তুমি এক নিঃশ্বাসে যদি দেখতে বলতে থাকো স্যার গ্লোমেরুলোনেফ্রাইটিস, স্যার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, হতে পারে স্যার রেনাল ইনফেকশন, হতে পারে স্যার রেনাল ইনফার্কশন, হতে পারে স্যার রেনাল টিউমার, হতে পারে স্যার রেনাল সিস্ট, তাহলে এমন কোনো ডিজিজ নেই, হতে পারে রেনাল স্টোন, তাহলে এমন কোনো ডিজিজ নেই
যে যেটা হেমাচুরিয়া করে না, তাদের পরীক্ষার ক্ষেত্রে চিন্তা করার দরকার নেই, শুধু কিডনি ডিজিজ চিন্তা করবা যে কিডনিতে কী কী ডিজিজ আছে। অল দি ডিজিজেস মোরাললেস প্রডিউস হেমাচুরিয়া। তাহলে দেখো আমি যে বলি আমি একটা প্রথমে প্রিরেনাল বললাম, এরপরে বললাম যে কিডনি ডিজিজ অফ দ্য কিডনি বা রেনাল, তাই না? তাহলে সেখানে কী বললাম যে কী বলেছি বলো, যে তাহলে যেমন লেখো রেনাল ইনফেকশন, রেনাল ইনফার্কশন, তারপরে লেখো রেনাল টিউমার, ঠিক আছে? তারপর লেখো রেনাল স্টোন, তারপর লেখো গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এবং রেনাল সিস্ট, পার্টিকুলারলি পলিসিস্টিক কিডনি ডিজিজ, এগুলো সব প্রডিউস হেমাচুরিয়া। এখন আসো এরপরে যে পরের কোশ্চেন হচ্ছে, তাহলে আমি কিডনি কেন, তাহলে প্রিরেনাল বললাম, কিডনি বললাম, এরপরে কি বললাম যে পেশেন্টের ইউরেটারে কজ, ইউরেটার, কিডনি পরে ইউরেটার, তারপরে ব্লাডার, তারপরে ইউরেথেরা। তাহলে ইউরেটার কী কারণ হতে পারে? ইউরেটার হতে পারে যে আমরা কোনো একটা ট্রমা হয়েছে, ইউরেটারে কোনো ইনজুরি আছে, তাহলে হতে পারে। এখন ইউরেটারে স্টোন আছে, ইউরেটারে কি স্টোন, সেটা করতে পারে। তাহলে ইউরেটারে ট্রমা, ইউরেটারে স্টোন, দ্যাট অলসো প্রডিউস হেমাচুরিয়া। তারপরে আসো যে ইউরেটার গেল, এটা গেল। এরপরে মনে করো যে ব্লাডার, ব্লাডার কী হতে পারে? ব্লাডারও তাই, একটা ব্লাডারে তোমার ধরো স্টোন হতে পারে, ব্লাডার স্টোন হতে পারে কি ব্লাডার হতে পারে ম্যালিগন্যান্সি, ব্লাডার ক্যান্সার, দ্যাট অলসো প্রডিউস হেমাচুরিয়া। তাহলে কি বললাম? ব্লাডার স্টোন এবং ব্লাডার ম্যালিগন্যান্সি। ইউরেথেরাতে কী হতে পারে? ইউরেথেরা হতে পারে মেনলি ইউরেথেরাল ট্রমা, ইউরেথেরাল টিউমার, এগুলো অলসো প্রডিউস হেমাচুরিয়া। তাহলে আমি দেখো আমরা যদি ভাগ করে ফেলি হোয়াট আর দি কজেস অফ হেমাচুরিয়া, তাহলে কিন্তু ইট ইজ নট ইজি, মানে ডিফিকাল্ট। তো পরীক্ষা দুটা কারণ বলা, কিন্তু কোনো ডিফিকাল্ট কিছু না। আমরা প্রথম ভাগ করে নেব প্রিরেনাল, যে অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ থেরাপি অথবা ব্লিডিং ডিজঅর্ডার। এরপর বলবো হচ্ছে কিডনির কজ, সেখানে কি বলেছি আমি যে এনি মোরলেস অল দি ডিজিজ অফ দি কিডনি প্রডিউস হেমাচুরিয়া। সেটা হতে পারে রেনাল ইনফেকশন, হতে পারে রেনাল ইনফার্কশন, হতে পারে কী বলেছি রেনাল ম্যালিগন্যান্সি, হতে পারে রেনাল স্টোন, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এবং সিস্টিক ডিজিজেস অফ দি কিডনি, পার্টিকুলারলি পলিসিস্টিক কিডনি ডিজিজ। ইউরেটারে বলেছিলাম ইউরেটার কি স্টোন, তারপরে ইউরেটার ট্রমা, ব্লাডারে বলেছিলাম স্টোন, ম্যালিগন্যান্সি, ইউরেথারাতে ট্রমা টিউমার হতে পারে। তখন আর ভাগ যদি করে ফেলি যে রেনাল ইউরেটারিক কজ অফ দি ব্লাডার অ্যান্ড অলসো ইউরেথেরা, সে ভাগ করে ফেললাম। এখন আসো তোমাকে আমি বলবো যে একটা পেশেন্টের মনে করে, দেখো আমি তোদের অ্যাপ্রোচটা বলি আসলে কীভাবে চিন্তা করতে হয়। তো আমি বললাম যে এই পেশেন্ট তুমি হেমাচুরিয়াকে অ্যাপ্রোচ করবা, তাই না? তা আমরা বিভিন্নভাবে ভাগ করি। যেমন আমরা আগে থেকে ভাগ করতাম যে হঠাৎ দি কজেস অফ ইনিশিয়াল হেমাচুরিয়া, হঠাৎ দি কজেস অফ টার্মিনাল হেমাচুরিয়া, হঠাৎ দি কজেস অফ টোটাল হেমাচুরিয়া এভাবে বলতাম। আবার অনেক সময় বলতাম যে হঠাৎ দি কজেস অফ পেনফুল হেমাচুরিয়া, হঠাৎ দি কজেস অফ পেনলেস হেমাচুরিয়া, এরকমভাবে ভাগ করতাম, তাই না? তা আমি যদি বলি যে হঠাৎ দি কজেস অফ ইনিশিয়াল হেমাচুরিয়া, ইনিশিয়াল হেমাচুরিয়া মানে কি? ইনিশিয়াল হেমাচুরিয়া মানে তার ইনজুরি আছে কোথায়? ইনজুরি আছে ইউরেথেরাতে। তার লেশনটা কোথায় আছে? ইউরেথেরা। মানে যে পেশেন্টের ইনিশিয়াল হেমাচুরিয়া হবে বলতে হবে তার এই ব্লাডের অরিজিনটা হচ্ছে ফ্রম ইউরেথেরা। যে পেশেন্টের হবে টার্মিনাল হেমাচুরিয়া, বুঝতে হবে ওর অরিজিন কোথায়? অরিজিন ফ্রম দি ব্লাডার, মানে ব্লাডার রিলেশন। আর যে পেশেন্টের টোটাল হেমাচুরিয়া বুঝতে হবে দিস হেমাচুরিয়া অরিজিন ফ্রম দি কিডনি। ক্লিয়ার? এরপরে আসো যে আমি যদি বলি যে এরপরে আসো যে পেনফুল এবং পেনলেস হেমাচুরিয়া, মনে করতে হবে ওনলি 4 কজেস, মনে রাখো যে দ্যাট কজ ইজ পেনফুল হেমাচুরিয়া, বাকি সব হচ্ছে পেনলেস। কি বলেছি? 4টে কজ যেটা করে পেনফুল হেমাচুরিয়া, বাকি সবই করে পেনলেস, এটা মনে রাখতে হবে। তাহলে কি? সেটা হচ্ছে ইনফার্কশন, ট্রমা, টিউমার। কি বলেছি? ইনফার্কশন, ট্রমা, টিউমার, ইন সাম কেসেস রেনাল স্টোন, তাহলে কি বলেছি? হঠাৎ দি কজেস অফ পেনফুল হেমাচুরিয়া ট্রমা, টিউমার, প্রথমে ইনফার্কশন, ট্রমা, টিউমার এবং সাম কেসেস রেনাল স্টোন। ঠিক আছে? দিস আর দি কজেস অফ পেনফুল হেমাচুরিয়া। বাকি যত কারণ আছে মোরলেস সব হচ্ছে পেনলেস হেমাচুরিয়া। ঠিক আছে? এখন আমি যদি বলি যে এই সব পেশেন্টের ইভালুয়েশন করতে গেলে, ধরো তোমাদের বইয়ে বা ডেভিডসনে যেভাবে লেখা আছে যে আমি পেশেন্ট হেমাচুরিয়া দেখলাম, হেমাচুরিয়া দেখার পরে তার কী বললাম
যে তার কোনো স্ট্রাকচারাল লেশন আছে কি না, ভাগ করলাম, হেমাচুরিয়া তার আছে, ক্লিনিক্যালি তার হেমাচুরিয়া আছে, তাই না? এখন এই হেমাচুরিয়াটা আমি ভাগ করার পরে কী করলাম, তার একটা কোনো স্ট্রাকচারাল লেশন আছে কিনা দেখলাম। সেটা কীভাবে করতে পারি? বিভিন্নভাবে করতে পারি। যেমন তার একটা আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, তার আল্ট্রাসাউন্ড করে করতে পারি, তার সিস্টোস্কোপি করতে পারি, তার আইভিউ করতে পারি, করে দেখলাম কোনো স্ট্রাকচারাল লেশন আছে। যদি স্ট্রাকচারাল লেশন থেকে থাকে সে চলে যাবে ইউরোলজিস্টের কাছে। এখন যদি স্ট্রাকচারাল লেশন না থাকে তখন আমার চিন্তা করতে হবে কি, তখন দেখতে হবে তার কিছু কিছু হিস্ট্রি আছে। তোমরা এখন লিখো না, আমি ওরা তোমাদের বলতে চাচ্ছি না কী হিস্ট্রি আছে, তোমরা একটা জিনিসটা লিখো না, কারণ তোমাদের লাগবেও না। সেটা কি? সেটা হচ্ছে যে বলতে চাচ্ছে যে এমন হয় যে পেশেন্ট আমরা দেখতে পাই কোনো সিস্টেমিক ডিজিজ দ্যাট অলসো প্রডিউস হেমাচুরিয়া, এরকম হতে পারে না? তাহলে এনি সিস্টেমিক ডিজিজ যেটা হেমাচুরিয়া তৈরি করতে পারে এমন কোনো সিস্টেমিক ডিজিজ তার আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি অফ সিস্টেমিক ডিজিজ আছে কিনা, এই পেশেন্টের হেমাচুরিয়া আছে, এই পেশেন্টের হাইপারটেনশন আছে কিনা, এই পেশেন্টের প্রোটিনিউরিয়া আছে কিনা। তার মানে এগুলো থেকে থাকে তখন আসলে আমাকে ডিসিশন করতে হবে বাই রেনাল বায়োপসি। ঠিক আছে, রেনাল বায়োপসি। যদি দেখা যায় না এগুলো কোনো হিস্ট্রি নেই, তোমার পেশেন্টকে ফলো আপ করতে হবে। এটা হচ্ছে মেন মটো। তাই আমি বলতে চাচ্ছি তোমাদের আরও ডিটেলস লাগবে না, তোমরা স্পেসিফিক্যালি হাইলাইট করে মনে রাখবা যে হোয়াট আর দি কজেস অফ পেনফুল হেমাচুরিয়া, হোয়াট আর দি কজেস অফ হেমাচুরিয়া, হোয়াট আর দি কজেস অফ পেনফুল হেমাচুরিয়া। ঠিক আছে, এইগুলো মনে রাখলে তোমাদের মোটামুটি পরীক্ষা হয়ে যাবে এবং এগুলোই আসবে যে হোয়াট আর দি কজেস অফ হেমাচুরিয়া বা হাউ ইউ ইভালুয়েট এ পেশেন্ট উইথ হেমাচুরিয়া। এখন আমি বলি তোমাদের হাউ ইউ ইনভেস্টিগেট এ পেশেন্ট উইথ হেমাচুরিয়া। এখন যত ইভালুয়েশন আসবে তুমি হিস্ট্রি কী নিবা? হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, মানে সিমটম, সাইন, তাই না? তাহলে এখন এগুলো কী করতে হয়? আমি যেগুলো কারণ বলেছি না, কারণ ধরে ধরে লিখতে হয়। কারণ যেগুলো বলেছি সেই কারণ ধরে ধরে লিখতে হবে। এখন দেখো একটা পেশেন্টের যদি আমি বলি যে তার পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, সাপোজ মনে করো, তাহলে কী হতে পারে? একটা পেশেন্টের যদি গ্লোমেরুলার নেফ্রাইটিস, যত সিস্টেমিক ডিজিজ গ্লোমেরুলার নেফ্রাইটিস করে তাহলে ওগুলো হিস্ট্রি নিতে হবে। একটা পেশেন্টের ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস, মেনলি ড্রাগস করে, তাহলে সেগুলো কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা নিতে হবে। এরকমভাবে যেগুলো ডিজিজ, যেমন পেশেন্টের কোনো হিস্ট্রি কি, হিস্ট্রি অফ, তুমি ধরো প্রথমে দেখলে আমি বলেছি যে তুমি লিখবা হিস্ট্রি অফ এনি ব্লিডিং ডিসঅর্ডার, এটার আছে কেন তুমি হিস্ট্রি নিয়েছো। হিস্ট্রি অফ টেকিং এনি অ্যান্টিকোগুলেন্ট, তুমি তোমার কিন্তু লিখো না, আমি মানে বোঝানোর জন্য বলতেছি। হিস্ট্রি অফ টেকিং এনি অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ থেরাপি, তার হিস্ট্রি নিতে হবে। তাহলে আমার প্রিরেনাল শেষ। এবার রেনালের মধ্যে কী বলেছিলাম, তোমাদের জিজ্ঞেস করবা যে এনি তার প্রিভিয়াস কোনো হিস্ট্রি অফ রেনাল ডিজিজ আছে কিনা, তার রেনাল স্টোনের হিস্ট্রি আছে কিনা, আগে থেকে তার পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে কিনা, অথবা তার এমন কোনো সিস্টেমিক ডিজিজ যেগুলো আমরা বলি গ্লোমেরুলার নেফ্রাইটিস করে, এগুলো কোনো সিস্টেমিক ডিজিজ তার হিস্ট্রি আছে কিনা, তাই না? এগুলো তোমার তখন হিস্ট্রির মধ্যে এভাবে নিতে হয়। তো এখন তোমাদের এত ডিটেলস লাগবে না, তবে আমি তোমাকে বলার জন্যই বলতেছি যে যখন আমরা বলি যে হাউ উইল ইউ ইভালুয়েট, তখন প্রথমে লিখতে হয় অন দি ব্যাকগ্রাউন্ড অফ দিস হোয়াট আর দিস মাই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ধরো আমি বললাম একটা পেশেন্টের কাছে হেমাচুরিয়া নিয়ে আসছে, হাউ উইল ইউ ইভালুয়েট, তখন বলতে হবে হেমাচুরিয়া আই উইল কনসিডার ফলোয়িং থিংস বা ফলোয়িং কজেস বা আন্ডারলাইং কজেস লাইক কি অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ থেরাপি, ব্লিডিং ডিসঅর্ডার, এই ডিজিজ এগুলো লিখলে এবার তখন ডিজিজ ধরে ধরে লিখতে হয়। এত তোমাদের লাগবে না। তা আমি বলতে চাই শুধু তোমরা কজটা মনে রাখো যে হঠাৎ কজেস অফ হেমাচুরিয়া, হঠাৎ কজেস অফ পেনফুল হেমাচুরিয়া বা পেনলেস হেমাচুরিয়া, যেটা তোমাদের ভাই বোর্ডে জিজ্ঞেস করতে পারে বা রিটেনে আসতে পারে। এখন মনে করো দেখো একটা মানে হেমাচুরিয়া নিয়ে আসছে, তোমরা চিন্তা করো যে হেমাচুরিয়া নিয়ে আসছে, আমি এই ভেনের পরীক্ষা করতে চাই। তোমরা একটা কমন সেন্সে চিন্তা করো যে আমি দেখবো যে হেমাচুরিয়া যে হয়েছে, তাহলে তার হেমাচুরিয়ার কারণ কী? কারণ দেখো আমরা যে কারণগুলো বললাম, হতে পারে তার স্ট্রাকচারাল লেশন। স্ট্রাকচারাল মানে কি? তার স্ট্রাকচারের কোনো প্রবলেম আছে, যেমন কি তার একটা স্টোন হতে পারে, তার একটা হতে পারে তার আমি স্ট্রাকচারাল লেশনগুলোর নাম বলছি, তোমরা লিখবে না কিন্তু একটাও এখন, যে তার স্টোন হতে পারে, তার একটা ম্যালিগন্যান্সি হতে পারে, তার ওখানে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় তোমার দেখা যাচ্ছে যে কোনো সিস্ট আছে, পলিসিস্টিক কিডনি ডিজিজ এগুলো আছে, তাই না? স্টোন ধরো ব্লাডার হতে পারে, ইউরেটার হতে পারে। তাহলে আমার যে স্ট্রাকচারাল লেশনগুলো আছে, আইদার সিস্ট, ম্যালিগন্যান্সি বা স্টোন, যেটাই হোক না কেন, এটা ধরা পড়বে কীভাবে? বাই ইমেজিং, তাই না? বাই ইমেজিং। তাহলে ইমেজিং আমার করতে হবে। সেই ইমেজিং তাহলে আমার চিন্তা করতে হবে যে ইমেজিং মডালিটিস আমার কী কী আছে, হঠাৎ ইমেজিং মডালিটিস। তাহলে আমার চিন্তা করতে হবে আমার ইমেজিং মডালিটিস কী আছে। একটা আল্ট্রাসোনোগ্রাম, এটা একটা হতে পারে, একটা হচ্ছে সিস্টোস্কোপি হতে পারে, একটা হচ্ছে আইভিউ হতে পারে। ধরো আমরা কমনলি চিন্তা করি, তাহলে এটা করে আমি বুঝে ফেলবো তার স্ট্রাকচারাল লেশন আছে কি নেই। একটা 2 নম্বর হচ্ছে আমি এর আগে একটা কথা বলি, প্রথমে আমি একটু একটা স্টেপ আগে চলে আসছি। অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু কনফার্ম দিস সাবজেক্ট হ্যাভিং হেমাচুরিয়া। তাহলে সেটা কী হবে? হেমাচুরিয়া কীভাবে কনফার্ম করবো? বাই ইউরিনারেমি বলবে কী বলবে যে আমার এখানে আরবিসি প্রেজেন্ট, বা ডিপ স্টিক করলাম, সেখানে বলে আরবিসি প্রেজেন্ট,
তাই না? তাহলে আমি কনফার্ম করলাম তার হেমাচুরিয়া আছে। এক সেকেন্ড হচ্ছে তোমাদের কথা বলি যে এটা আমি মনে রাখার জন্য বলা, তো আমাকে তুমি তোমাদেরকে তেমন লিখতে আমি বলিনি একটাও, এখন কিছুই লিখবা না। শুধু আমি বলতেছি যে মনে করো একটা পেশেন্ট হেমাচুরিয়া আছে, এই হেমাচুরিয়াটা কি গ্লোমেরুলার অরিজিন নাকি গ্লোমেরুলার অরিজিন না, বোঝা যাবে? বোঝা যাবে। আমাদের ইউনানি বলে দেবে যে আমার আরবিসি আছে 10 থেকে 12 পর হাইপার ফিল্ড। মনে করো একটা এক্সাম্পল বলতেছি, ইউনানি ইন্ডিকেটস যে দেয়ার ইজ প্রেজেন্স অফ আরবিসি ইন দি মানে 10 থেকে 12 ইন হাইপার ফিল্ড। তাহলে এখন আমার আরবিসিটা কি এটা গ্লোমেরুলার অরিজিন মানে গ্লোমেরুলার অরিজিন থেকে আসছে, নাকি এটা টিউবুলস থেকে আসতেছে, নাকি এটা ইউরেটা থেকে আসতেছে, নাকি ব্লাডার থেকে আসছে? বোঝা যাবে? হ্যাঁ বোঝা যাবে। বাই কি? বাই ডুইং ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি। কি বলতে হবে? যে আমি ইউনানি করি ওটা বলে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি। ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি বলে দেবে যে আমার আরবিসিটা কি হয়েছে, ক্রিনেটেড হয়ে গেছে, মানে কাস্তের মতো শেপড হয়ে গেছে আরবিসিগুলো। এটা দেখে বোঝা যাবে যে দিস আরবিসি এটা অরিজিনেটস ফ্রম দি গ্লোমেরুলাস, মানে গ্লোমেরুলার অরিজিন। তখন যে গ্লোমেরুলার অরিজিন হবে সাসপেক্ট করবো এটা গ্লোমেরুলার নেফ্রাইটিস হতে পারে, তাই না? তাহলে দেখো এখন আমি এটা কেন গেছিলাম আমি বলছিলাম, আমি অ্যাট ফার্স্ট কনফার্ম করলাম যে আমার হেমাচুরিয়া আছে বাই ডুইং ইউরিন আরএমই। এখন যখন আমার এই হেমাচুরিটা আমি কনফার্ম করে গেলাম যে আমার হেমাচুরি আছে, তারপর আমি কারণ আমি চিন্তা করব যে এই পেশেন্টের হেমাচুরি আছে, তাহলে এর সাথে কি তার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে নাকি রেনাল ইম্পেয়ারমেন্ট নেই, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে নাকি রেনাল ইম্পেয়ারমেন্ট নেই। তাহলে আমি একটা স্যাম ক্রিয়েটিনিন করতে পারি। এক দুই নম্বর আমি কী করবো যে আমার যে হেমাচুরি হলো রেনাল ইম্পেয়ারমেন্ট থাকুক বা না থাকুক, তাহলে এর কারণটা কি আসলে, ওই কারণটা খুঁজতে দিয়ে অ্যাট ফার্স্ট I have to exclude the structural lesion of the urinary tract. কোনো structural lesion আছে কিনা? তো কীভাবে করবো? বাই ডুইং কি বলেছি, একটা আলট্রাসোনোগ্রাম, আমার একটা ভুল বলছি, এক্সরে কেউবি কিন্তু বাদ দিচ্ছে। তাহলে কী হতে আমার ইমেজিং করতে হবে, বা কি একটা এক্সরে কেউবি করতে পারি, একটা আলট্রাসোনোগ্রাম কেউবি করতে পারি, একটা আমি সিস্টোস্কোপি করতে পারি এবং একটা আইভিউ করতে পারি। এগুলো আমাকে বলে দেবে আসলে is there any evidence of structural lesion of the urinary tract. আমি যদি দেখি যে আমার কোনো structural lesion নেই, তখন আমাকে সার্চ করতে হবে তাহলে আমার কী কারণে হেমাচুরি হচ্ছে। তাহলে এর সাথে কি পেশেন্টের প্রোটিনিউরিয়া আছে, এর সাথে কি পেশেন্টের হাইপারটেনশন আছে, এর সাথে কি পেশেন্টের কোনো সিস্টেমিক ডিজিজ আছে, এর সাথে কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ কোনো সিস্টেমিক ডিজিজ আছে দ্যাট মে অ্যাফেক্টস দি কিডনি, এগুলো যদি থেকে থাকে তাহলে আমার চিন্তা করতে হবে। তখন আমার কী করতে হবে? রেনাল বায়োপসি। মানে দেখো আমি আগে তোমাকে বলেছিলাম এনি সাবজেক্টস এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস ইন অ্যাডাল্ট, glomerulonephritis in adult, you have to do renal biopsy. কারণ কি ডিফারেন্ট, তুমি নেফ্রাইটিস ইন অ্যাডাল্ট বলেছিলাম না, রেনাল বায়োপসি করতে হবে। কারণ কি ডিফারেন্ট glomerulonephritis having different treatment modalities. The management of glomerulonephritis is not the same. Different glomerulonephritis treatment modality is different. সেটা তোমাকে অবশ্যই এক্ষেত্রে বায়োপসি করতে হবে। তাহলে আমি যদি বলি how will you investigate of a patient with hematuria, তাহলে লিখতে পারবো না, প্রথমে লিখবে ইউরিন আরএমই, সেরাম ক্রিয়েটিনিন, এক্সরে কেওবি, আলট্রাসোনোগ্রাম অফ দি কেওবি, সিস্টোস্কোপি, আইভিউ, অ্যান্ড দেন কী বললাম, যদি কোনো সিস্টেম আছে রেনাল বায়োপসি, অ্যান্ড লাস্টে কী বললাম, ইউরিনাল বায়োপসি বললাম, আর একটা কী বলেছি, আর কিছু বলেছি না? তাহলে এগুলো তোমার করতে হবে, তাই না? এখন আসো, তাহলে আমাদের হেমাচুরিয়ার সঙ্গে মনে হয় কথাবার্তা শেষ। এখন আসো প্রোটিনিউরিয়া। এখন তোমাকে বলি যে মেনলি আমরা আলোচনা করবো প্রোটিনিউরিয়া নিয়ে, কিন্তু আমাদের মেনলি মোস্ট ইম্পর্টেন্ট ফোকাস আসলে মাইক্রো অ্যালবুমিনিউরিয়া। আমি যদি বলি যে প্রোটিনিউরিয়ার কারণ কিন্তু আসলে কি, আমি যদি বেসিক যদি বলি তোমাদেরকে হঠাৎ কজেস অফ প্রোটিনিউরিয়া, তোমাকে বললাম হঠাৎ কজেস অফ প্রোটিনিউরিয়া। এখন মনে করো আমি যদি বলি হঠাৎ কজেস অফ আইসোলেটেড প্রোটিনিউরিয়া, মানে কোনো প্রোটিনিউরিয়া আছে আর কিছুই নেই, তাহলে আমি তোমাকে বলি যে আইসোলেটেড প্রোটিনিউরিয়া উইদাউট হেমাচুরিয়া, তাহলে আমি বলি নেফ্রোটিক সিনড্রোম, সেখানে হেমাচুরিয়া হয় মোস্ট অফ দি কেসেস। আমি বলি নন প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, আগে যদি ক্লাস করে থাকো যে নন প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কি, দেয়ার ইজ অ্যাবসেন্স অফ হাইপারটেনশন অ্যান্ড হেমাচুরিয়া, তার মানে কি শুধু প্রোটিনিউরিয়া আছে। তাহলে যেগুলো কারণে আমার নন প্রলিফারেটিভ
নন প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, অল দ্যাট গ্লোমেরুলোনেফ্রাইটিস কজিং প্রোটিনিউরিয়া উইদাউট হেমাচুরিয়া। যেমন ফ্যানটা বন্ধ করে দাও। তাহলে অল দিস গ্লোমেরুলোনেফ্রাইটিস কজিং প্রোটিনিউরিয়া উইদাউট হেমাচুরিয়া। আবার এমনও তো হতে পারে যে হেমাচুরিয়া প্রোটিনিউরিয়া, দ্যাট মিন্স যেগুলো প্রলিফারেটিভ জিএন দ্যাট কজিং প্রোটিনিউরিয়া উইথ হেমাচুরিয়া। সো আমি তোমাকে প্রশ্ন করি যে হোয়াট আর দি কজেস অফ প্রোটিনিউরিয়া। তার কিন্তু দেখো তুমি, আমি যদি বলি ডায়াবেটিস, হ্যাঁ প্রোটিনিউরিয়া করে, আমি যদি বলি এসএলই প্রোটিনিউরিয়া করে, আমি যদি বলি অ্যামাইলোইডোসিস প্রোটিনিউরিয়া করে, সেকেন্ডারি কজ যেগুলো বলতেছি। কিন্তু আমি যদি বলি মিনিমাল সেন্স ডিজিজ, হ্যাঁ এটা করে কি প্রোটিনিউরিয়া করে উইদাউট হেমাচুরিয়া। আমি যদি বলি এফএসজিএস, সেখানেও করবে প্রোটিনিউরিয়া উইদাউট হেমাচুরিয়া। আমি যদি মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাও করবে প্রোটিনিউরিয়া উইদাউট হেমাচুরিয়া। ক্লিয়ার? কিন্তু এবার আমি যদি বলি না প্রোটিনিউরিয়া উইথ হেমাচুরিয়া, তাহলে যেগুলো প্রলিফারেটিভ জিএন ছিল, প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস সবগুলোই হবে। তাহলে এই অল দিস কেজেস কজেস অফ প্রোটিনিউরিয়া। কিন্তু আমরা মেন কনসার্ন থাকবো কি? মেন কনসার্ন থাকবো অ্যাবাউট মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। এখন মাইক্রোঅ্যালবুমিনুরিয়া বলো যে বাবা ক্লাস নিচ্ছে। এটা তো মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। এখন মনে করো মাইক্রোঅ্যালবুমিন কত মানে কি? যে যদি অ্যালবুমিন কনসেন্ট্রেশন এমন থাকে 30 থেকে 300, আমরা বলি যে এই রেঞ্জে যদি থাকে 30 থেকে 300 মিলিগ্রাম ডিএল, তাহলে আমরা বলি মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। এখন মনে করো এখানে প্রশ্ন আসবে হঠাৎ দি কজেস অফ মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। তার মানে কি? যে দেখো আমি যদি বলি, সাপোজ তোমার মনে করো, তোমরা লেখো যে মাইক্রোঅ্যালবুমিনের কারণ, লেখো হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। হঠাৎ কজেস অফ মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, একটা লেখো হাইপারটেনশন, একটা লেখো এসএলই, একটা লেখো এনি কজেস অফ নেফ্রোটিক সিন্ড্রোম ইন আর্লি স্টেজ একটা, আর লেখো নেফ্রোটিক সিন্ড্রোম ইন রিজলিউশন স্টেজ। তাহলে আমি যদি বলি হোয়াট আর দি কজেস অফ মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, তাহলে আমি বললাম ডায়াবেটিস মেলাইটাস, একটা বললাম এসএলই, একটা বললাম যে হাইপারটেনশন, তারপরে বললাম যে কোনো লেখা আছে অ্যাথেরোস্ক্লেরোসিস অলসো কজিং প্রোটিনিউরিয়া, মাইক্রোঅ্যালবুমিনুরিয়া। তারপরে আর আছে এনি কজেস অফ নেফ্রোটিক সিন্ড্রোম ইন আর্লি স্টেজ এবং নেফ্রোটিক সিন্ড্রোম ইজ রিজলিউশন স্টেজ। এখন আমি তোমাকে বলি, আসলে আমি যদি বলি যেগুলো প্রোটিনের কারণ বলেছি সবগুলোতে মাইক্রোঅ্যালবুমিন হতে পারে তো, কারণ আমি বলেছি এনি কজেস অফ নেফ্রোটিক সিন্ড্রোম ইন আর্লি স্টেজ। আবার যখন নেফ্রোটিক সিন্ড্রোম রিজলিউশন হয়ে যাচ্ছে, মানে প্রোটিনটা কমতে একটা সময় মাইক্রোঅ্যালবুমিনুরিয়া এই পর্যায়ে তো আসবে, তারপরে না আর মাইক্রোঅ্যালবুমিনুরিয়া থাকবে না। তাহলে আমি বললাম যে মাইক্রোঅ্যালবুমিন রিজলিউশন স্টেজ, সেটাও তো কারেক্ট, তাই না? তার মানে যেগুলো আমরা বললাম, দেখো প্রোটিনের যত কারণ আছে নেফ্রোটিক সিন্ড্রোম, সেগুলো কিন্তু সেই একই রকমই হবে, যে নেফ্রোটিক সিন্ড্রোম ইন আর্লি স্টেজ, নেফ্রোটিক সিন্ড্রোম ইন রিজলিউশন স্টেজ, তাই না? এখন আমার প্রশ্ন এটা না, এখন যে হোয়াট আর দি ইম্পর্টেন্স, এই মাইক্রোঅ্যালবুমিন দেখার দরকার কি? হোয়াট আর দি ইম্পর্টেন্স অফ মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, আমার এটা দেখার প্রয়োজন কি? এর প্রয়োজন এই কারণে, কারণ এটা দেখুন যদি আর্লি স্টেজ যখন মাইক্রোঅ্যালবুমিন হয়, তখন এটা আমার বলে দেবে যারা ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, তারা আর্লি স্টেজে আমি দেখলাম তারা মাইক্রোঅ্যালবুমিনুরিয়া যাচ্ছে, মানে কি? তারা রেনাল ইনভলভমেন্ট আছে, তাহলে এটা আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে এই পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? দিস পেশেন্ট আর্লি ইন দি কী হবে, ওভার নেফ্রোপ্যাথি ডেভেলপ করবে, ওভার প্রোটিনিউরিয়া হয়ে যাবে। তাহলে আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিল। আমার মনে হবে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া যার থাকে, বুঝতে হবে ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ আদার অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস, মানে দেয়ার ইজ ইনক্রিজ কার্ডিওভাস্কুলার রিস্ক। তার মানে কি মাইক্রোঅ্যালবুমিন আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে এই পেশেন্টের কিন্তু কিডনি ধরেছে এবং এটা কিন্তু ওভার প্রোটিনিউরিয়া হয়ে যেতে পারে। আর হচ্ছে মাইক্রোঅ্যালবুমিনুরিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে দেয়ার ইজ ইনক্রিজ কার্ডিওভাস্কুলার রিস্ক। ক্লিয়ার? তাহলে হঠাৎ কজ অফ মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, হঠাৎ ইম্পর্টেন্স অফ মাইক্রোঅ্যালবুমিনুরিয়া ডেফিনেশন বলে দিলাম। এখানে মানে প্রোটিনের সঙ্গে আর তেমন কিছু নেই। এবার আসো যে আমি তোকে বলি যে পলিউরিয়া, কি বললাম? যে পলিউরিয়া মনে করতে হবে। অনেক সময় ধরো এমনকি অ্যাডাল্টদেরও প্রশ্ন আসে অনেক, মানে পরীক্ষায়, যে একটা সাবজেক্টের মনে করো পলিউরিয়া আছে, বাট কোনো ডায়াবেটিস নেই, পলিউরিয়া আছে ডায়াবেটিস নেই, ব্লাড সুগার নর্মাল, ক্যালসিয়াম প্রোফাইল নর্মাল, হাউ উইল ইউ ইভ্যালুয়েট, এরকম প্রশ্ন আসে।
আমি যদি তোমাকে বলি যে হোয়াট আর দি কজেস অফ পলিউরিয়া তোমার প্রথমে কী বলবা? ডায়াবেটিস হতে পারে, পলিউরিয়া হতে পারে। এবং মনে করে ব্লাড সুগার নর্মাল, তাহলে কীভাবে হতে পারে? মনে করে ব্লাড সুগারটা নর্মাল বলে দিলাম, তাহলে কীভাবে হতে পারে? এখন মনে করে একজন বেশি বেশি পানি খায়, এক্সেস ফ্লুইড ইনটেক, তাহলে বেশি বেশি প্রস্রাব করবে, তাহলে পলিউরিয়া হবে। এখন লিখো না, কিন্তু লিখার সময় আমি বলবো। তারপরে কী হতে পারে? মনে করো একটা পেশেন্টের তুমি ডায়োটিক থেরাপি দিচ্ছ, ফুরোসিমাইড থেরাপি, তাহলে কী হবে? তার পলিউরিয়া হবে, ঠিক আছে, পলিউরিয়া হবে। আবার মনে করো একটা পেশেন্টের কোনো রিনাল ফেলার আছে ইন পলিউরিক ফেজ, তাহলে তার পলিউরিয়া হবে, ঠিক আছে, কারণ ডিক্রিজ কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি, তখন কী হবে? বেশি বেশি ইউরিন পাস হয়ে যাবে। আরেকটা হচ্ছে মনে করো যে আমার যে বডির ওয়াটার যে মেনটেন করে, ওয়াটারকে ধরে রাখে, যে ইউরিনে পাস হতে দেয় না, কে? কোন হরমোন? সেটা হচ্ছে এডিএইচ হরমোন, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। তো অ্যান্টি ডায়োরেটিক হরমোন যদি আমার বডিতে ঠিকমতো তৈরি না হয়, বা তৈরি হলেও ঠিকমতো কাজ না করতে পারে, তখন তোমার বডিতে পানি ধরে রাখতে পারবে না, তাহলে কী হবে? ইউরিন দিয়ে পাস হয়ে যাবে, সেটা পলিউরিয়া হবে। তাহলে আমি যদি বলি হোয়াট আর দি কজেস অফ পলিউরিয়া, তাহলে তোমরা প্রথমেই লেখো যে ডায়াবেটিস মেলাইটাস। 2 নম্বরে কী লেখো? 2 নম্বরে লেখো কি? এক্সেস ফ্লুইড ইনটেক। তারপরে লেখো যে পলিউরিক ফেজ অফ ক্রনিক কিডনি ডিজিজ। এই তারপরে লেখো যে কী বলেছিলাম? ডায়োটিক থেরাপি। তারপরে লেখো যে ডায়াবেটিস ইনসিপিডাস। এখন ডায়াবেটিস ইনসিপিডাস মানে কি? তোমাদের বলি যে ডায়াবেটিস ইনসিপিডাস মানে কি? মানে হচ্ছে, তোমাকে আগে বলে দিচ্ছি যে ডিক্রিজ এডিএইচ সিক্রেশন ফ্রম দি পিটুইটারি গ্ল্যান্ড। এডিএইচ কোথা থেকে আসে? পোস্টার পিটুইটারি থেকে আসে, তাই না? পোস্টার পিটুইটারি। তাহলে এডিএইচ যদি ঠিকমতো সিক্রেশন না হয়, অথবা এডিএইচ সিক্রেশন হলো কিন্তু সে ঠিকমতো কাজ করতে পারলো না। এডিএইচ কাজ করে কোথায়? এডিএইচ কোথায় কাজ করে? রেনাল টিউবুলস, তাই না? ডিস্টাল টিউবুলসে রেনাল এডিএইচ কাজ করে, তাই না? তাহলে এখন এডিএইচ যদি ডিস্টাল টিউবে কাজ না করতে পারে, তাহলে তোমার কী হবে? তাহলে তার ডায়াবেটিস ইনসিপিডাস হবে। এখন সেই জন্য কিন্তু যদি তোমরা বলো, আমরা ব্রটনে বলি যে ডায়াবেটিস ইনসিপিডাস 2 ধরনের। একটাকে ক্রেনিয়াল মানে কি? মাথা থেকে এডিএইচ আসে না, মাথা থেকে এডিএইচ আসতে পারে না। আরেকটা বলে গেছে নেফ্রোজেনিক মানে কি? এডিএইচ ঠিকমতো কিডনিতে কাজ করতে পারে না, এটা মানে নেফ্রোজেনিক, মানে কিডনিতে প্রবলেম, এডিএইচ ঠিকমতো আসে। তা ক্রেনিয়াল মানে কি? তাহলে আমি যদি বলি এনি পিউটারি টিউমার, পিউটারি অ্যানিলেশন, যেখান থেকে এডিএইচ হওয়ার কারণে এডিএইচ ঠিকমতো আসতেছে না, মানে প্রবলেম কোন জায়গায়? প্রবলেম হচ্ছে পিউটারি গ্ল্যান্ডে, এটাকে বলা হয় ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। আরেকটা যেটা বলতেছি সেটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। নেফ্রোজেনিক মানে কি? নেফ্রোজেনিক মানে এডিএইচ ঠিকমতো কিডনিতে কাজ করতে পারতেছে না। এখন কেন কাজ করতে পারতেছে না? মনে করতে হবে, তোমাকে বলি যে এডিএইচের 2টা রিসেপ্টর। এডিএইচের কয়টা রিসেপ্টর? 2টা। একটা হচ্ছে ভিওন রিসেপ্টর, আর একটা হচ্ছে ভি2 রিসেপ্টর। ভিওন রিসেপ্টর থাকে কোথায়? ভিওন রিসেপ্টর থাকে ব্লাড ভেসেলসে। ওর কাজ কি? ভেসো কনস্ট্রিকশন করা। এই জন্যই এডিএইচের আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এডিএইচ কি 2টা রিসেপ্টর কোথায়? ভিওন রিসেপ্টর ইন ভিটাল ভেসেলস, আর ভি2 রিসেপ্টর ইন দি কিডনি। আর ভিওন রিসেপ্টর এডিএইচের কাজ হচ্ছে কনস্ট্রিকশন অফ ব্লাড ভেসেলস, সেজন্য নাম হচ্ছে ভেসোপ্রেসিন। আর ভি2 রিসেপ্টর থাকে ভি2 রিসেপ্টর ইন দি কোথায়? ভি2 রিসেপ্টর ইন দি কিডনি। ভি2 রিসেপ্টর একটা নাম হচ্ছে অ্যাকোয়াপরিন রিসেপ্টর, অ্যাকোয়াপরিন 2, এই জন্য নাম হচ্ছে অ্যাকোয়াপরিন 2। অ্যাকোয়া মানে পানি, তাহলে এর কাজ হচ্ছে পানি ধরে রাখা, সেজন্য নাম হচ্ছে অ্যাকোয়াপরিন 2। এখন যদি কোনো কারণে এই অ্যাকোয়াপরিন 2 রিসেপ্টরের মিউটেশন হয়ে যায়, তাহলে কিন্তু আর ওটা কাজ করতে পারবে না। জেনেটিক যদি মিউটেশন হয়ে যায়, তাহলে এডিএইচ যদি রিসেপ্টরের উপরে আর কাজ করতে পারবে না, ফলে পলিউরিয়া হয়ে যাবে। আরেকটা হচ্ছে মনে করো সাম ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস, যেমন কি হাইপোক্যালিমিয়া অ্যান্ড হাইপারক্যালসিমিয়া। কি বলেছি? হাইপোক্যালিমিয়া অ্যান্ড হাইপারক্যালসিমিয়া অলসো কজিং নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে আমি যদি বলি ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি কি লাগবে? হাইপোক্যালিমিয়া অ্যান্ড হাইপারক্যালসিমিয়া। সাম ড্রাগসের মধ্যে কি আছে? লিথিয়াম অ্যান্ড ডেমোক্লোসাইক্লিন। এই লিথিয়াম এবং ডেমোক্লোসাইক্লিন এটার জন্য
এডিএইচ কিডনিতে কাজ করতে পারে না, লিথিয়াম অ্যান্ড ডেমেক্লোসাইক্লিন। আরটা হচ্ছে হেভি মেটালস, আরটা কি বলেছি, হেভি মেটালস। আর হচ্ছে সাম কিডনি ডিজিজ, সেটা কি, যেমন রিফ্লাক্স নেপ্রোপ্যাথি, সিকল সেল ডিজিজ, সিস্টিক ডিজিজ অফ দ্য কিডনি। কী বললাম, কিডনি ডিজিজ, তার মধ্যে আছে রিফ্লাক্স নেপ্রোপ্যাথি, তারপরে বললাম সিকল সেল ডিজিজ, আরেকটা কি বলেছি, আরেকটা যে রিফ্লাক্স বললাম, সিকল সেল ডিজিজ বললাম না, সিস্টিক কিডনি ডিজিজ, আরেকটা হচ্ছে সিস্টিক কিডনি ডিজিজ। এগুলো যখন থাকে আসলে তখন কিন্তু এডিএইচ কিডনিতে কাজ করতে পারে না, ফলে ওয়াটারকে ধরে রাখতে পারে না, পলিউরিয়া হয়ে যায়। এটাকে বলা হয় নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। যখন দেখো, এখন আমি পরীক্ষাটা তোমাকে প্রশ্ন করব যে হঠাৎ দি কজেস অফ পলিইউরিয়া, তখন তুমি কী বলবা, তুমি তো কোনো বলবাই। এরপরে তুমি বলতে পারবা যে স্যার পিউটারি ডিজিজ কজিং রিনাল ডায়াবেটিস ইনসিপিটাস। তারপরে তুমি বলবা স্যার, যদি আলাদাভাবে না বলতে, পরীক্ষা বড় করে লিখবা যে কজেস অফ পলিইউরিয়া, ধরো রিটেনে আসছে কজেস অফ পলিইউরিয়া, তাহলে তুমি বড় করে লিখবা। তো বড় করে লিখতে কী লিখতে হবে, তখন তুমি লিখবে এগুলোই সব লিখে ফেলে দেবে আস্তে আস্তে, যে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, তার আন্ডারে লিখে দিলে কি V2 রিসেপ্টর মিউটেশন, তারপর কে দিলে যে হাইপোক্যালেমিয়া অ্যান্ড হাইপারক্যালসিমিয়া, তারপর কে দিলে যে লিথিয়াম ডোমেক্লোসাইক্লিন ড্রাগস, তারপর কে দিলে হেভি মেটালস, তারপর লিখলে কিডনি ডিজিজ, তার মধ্যে কী আছে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি, সিস্টিক কিডনি ডিজিজ, সিকেল সেল ডিজিজ, এগুলো আছে কজিং পলিইউরিয়া। তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে এখন আসো যে পলিইউরিয়া কাকে বলে, সেটা তো বলা হয়নি। কত লিটারের উপরে যদি ইউরিন আউটপুট হয় তখন তাকে পলিইউরিয়া বলা হয়। কত লিটারের উপরে, মনে রাখতে হবে যে এটা সাধারণত মোর দ্যান 3 লিটার। 3 লিটারের উপরে যদি কারোর ইউরিন আউটপুট হয় ইন 24 আওয়ার্স, তাহলে বুঝতে হবে তার পলিইউরিয়া হচ্ছে। 3 লিটারের উপরে যদি কারোর ইউরিন আউটপুট হয় তাহলে তার পলিইউরিয়া হচ্ছে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আসি, যে একটা প্রশ্ন আমার পলিইউরিয়া হচ্ছে, তাই না? এখন পলিইউরিয়া আসছে, তুমি কখন সাসপেক্ট করবে তাদের ডায়াবেটিস ইনসিপিটাস আছে? আসলে কখন সাসপেক্ট করবা যে তার ডায়াবেটিস ইনসিপিটাস আছে? কখন? মনে করো একটা পেশেন্ট যদি বেশি বেশি পানি খাই, তাই না? আমরা দুইটা কী করি আমরা জানো, আমরা বলি যে আপনি এক কাজ করেন, আগামীকাল আপনি ভর্তি হয়ে যান। ধরো পলিইউরিয়া আমার কাছে আসলো, আমি বললাম আপনি হসপিটালে ভর্তি হন, এর লেখার দরকার নেই। আপনি হসপিটালে ভর্তি হন, ভর্তি হয়ে আপনি মাপেন যে কতটুকু পানি খাচ্ছে না, কতটুকু আপনার ইউরিন আউটপুট হচ্ছে, ঠিক আছে? তো দেখা গেল ও খাচ্ছে 8 লিটার পানি, কিন্তু তার ইউরিন আউটপুট 7-8 লিটার বা 6 লিটার। তখন তো কনফিউশন হয়ে গেল, এছাড়া এটা কি পানি বেশি পলিইউরিয়া হচ্ছে বলে পানি খাচ্ছে, না পানি বেশি খাওয়ার কারণে পলিইউরিয়া হচ্ছে, যাকে আমরা কী বলেছিলাম যে এক্সেস ওয়াটার ইনটেক বা সাইকোজেনিক পলিডিপসিয়া বলি। আমরা কী বলি? সাইকোজেনিক পলিডিপসিয়া, সেটাকে বলা হয়। এখন তখন আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে যাই। তখন আমরা কী করি জানো, তখন আমরা একটা পেশেন্টের একটা অসমোলারিটি করি। অসমোলারিটি মনে করো যে পেশেন্ট বেশি বেশি পানি খাচ্ছে, তার ব্লাডের কি ব্লাডের ফ্লুইড কী হবে, বেশি হয়ে যাবে, তাই না? বেশি হবে। মনে করো আমার 5 লিটার ফ্লুইডে যে পরিমাণ ইলেকট্রোলাইট আছে, যখন পানি বেশি করে 6-7 লিটার বানাই দেবো, তখন আমার ইলেকট্রোলাইটের পরিমাণটা কী হবে, বেশি হবে না কম হবে? কম হয়ে যাবে। ফলে অসমোলারিটি কী হবে, কম হয়ে যাবে। আমি তো আগেতে বলেছি নর্মাল প্লাজমা অসমোলারিটি কত, নর্মাল কত আমরা বলি অনেক সময় 275 বা 280 থেকে 295 এরকম বলি, তাই না? 280 থেকে 295 এটা হচ্ছে নর্মাল প্লাজমা অসমোলারিটি। তাহলে আমি যদি একটা পেশেন্টের প্লাজমা অসমোলারিটি টেস্ট করলাম, প্লাজমা অসমোলারিটি কীভাবে বের করে জানো? প্লাজমা অসমোলারিটি ইকুয়াল টু 2 ইন্টু সোডিয়াম যোগ গ্লুকোজ যোগ ইউরিয়া। আগে বলা হয়তো 2 ইন্টু সোডিয়াম যোগ পটাশিয়াম যোগ গ্লুকোজ যোগ ইউরিয়া, এখন পটাশিয়ামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে প্লাজমা অসমোলারিটি ইকুয়াল টু 2 গুণিত সোডিয়াম যোগ গ্লুকোজ যোগ ইউরিয়া। যদি দেখা যায় কোনো পেশেন্টের সে বেশি বেশি পানি খাওয়ার কারণে তার বেশি বেশি যদি ইউরিন আউটপুট হয়, যদি এর কারণে বলি সাইকোজেনিক পলিডিপসিয়া, তাহলে সেক্ষেত্রে কী হবে জানো, তার প্লাজমা অসমোলারিটি কী হবে, কমে যাবে। কারণ তো বেশি পানি খেয়ে তো ফ্লুইড বাড়ায় রেখেছে, ফলে রিলেটিভলি তার ইলেকট্রোলাইটগুলো কম দেখাবে, ফলে কী হবে, তার প্লাজমা অসমোলারিটি কমে যাবে। তাহলে যদি কোনো পেশেন্টের প্লাজমা অসমোলারিটি প্রথমে লেস দ্যান 270 থাকে, 270 মিলি অসমোল পার লিটার, ইট ভার্চুয়াল এক্সক্লুড ডায়াবেটিস ইনসিপিটাস। প্লাজমা অসমোলারিটি
লেস দ্যান 270 ফ্রম দি বিগিনিং, এটাকে এক্সক্লুড করা যায়, এরা তার ডায়াবেটিস ইনসিপিটাস নাই, এরা আসলে তার সাইকোজেনিক পলিডিপসিয়া। কথা বোঝা গেছে? এভাবে আমরা সাধারণত ডিফারেন্সিয়েট করি। আর আজকে এত আর বেশি পড়াবো না, আরেকটা জিনিস পড়াতে চাইছিলাম ইউরিনারি ইনকন্টিনেন্স, তা এখন আর ভালো লাগতেছে না। তোমরা এখন কোশ্চেন থাকলে বলো দেখি, কোশ্চেন থাকলে বলো। যেরকম পড়ালাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে কোনো? তাদের হেমাথুরা ইনভেস্টিগেশন ভাইভাতে রাখবে কিনা? না, হেমাথুরা ইনভেস্টিগেশন সাধারণত ভাইভাতে খুব একটা ধরবে না। তো তাদের বোঝানোর জন্য বললাম যে কীভাবে অ্যাপ্রোচটা করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে তোমার রিটেনে যদি আসে হাউলি ইভালুয়েট, তখন তোমার ইনভেস্টিগেশন লিখতে হবে, তাই না? তখন ইনভেস্টিগেশন সুন্দর করে লিখে দেবে হাউলি ইভালুয়েট এ পেশেন্ট উইথ হেমাথুরিয়া। ধরো পরীক্ষা হলে আসলে রিটেন একটা কোশ্চেন, রিটেন তোমার তুমি সুন্দর করে লিখে দেবো এগুলো, যে ইউরিনারেমি, স্যামক্রিটিনিন, এক্স রে কেওবি, আল্ট্রাসাউন্ড কেওবি, তারপরে তুমি লিখবা যে সিস্টোস্কোপি, আইভিইউ, রেনাল বায়োপসি, এগুলো তখন লিখে দিতে হবে আর কি। হ্যাঁ, সাথে আচ্ছা, আগে বলা হয়তো আকাশ লিখেছে যে স্যার কোয়ান্টিটি অফ অ্যালবুমিন ইন ইউরিন মেজারমেন্ট কোন টেস্ট দিয়ে করা হয়? মনে রাখতে হবে যে আমরা কোয়ান্টিফাই প্রোটিন ইউরিয়া বলি বা কোয়ান্টিফাই অ্যালবুমিন ইউরিয়া, সেটা হচ্ছে আমরা যে টেস্ট দিয়ে করি তার নাম হচ্ছে এসিআর, এসিআর মেনলি। কিন্তু মনে এসিআর মানে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, আর পিসিআর মানে হচ্ছে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। কী বলেছি? একটা হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, একটা হচ্ছে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও। তোমাদের আগে বলেছি যে মাঝখানে ধারণা করা হয়তো যে আসলে এসিআর অ্যান্ড পিসিআর, এসিআর ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট টু কোয়ান্টিফাই প্রোটিন ইউরিয়া, কিন্তু আসলে ওই ধরনের থেকে আবার বের হয়ে আসা হয়েছে, ওই ধরনের থেকে আবার এখন বের হয়ে আসা হয়েছে। এখন মনে করা হয় যে না, আসলে টু কোয়ান্টিফাই প্রোটিন ইউরিয়া 24 hours urinary protein, 24 hours urinary protein is the gold standard test to quantify protein urea। ঠিক আছে, এখন ওইটা ধরনের আবার বের হয়ে আসা হয়েছে। কারণ কি, যদিও এই 24 hours কালেকশন অফ ইউরিন ইজ কাম্বারসাম, তারপরে এটাও কিন্তু এখনও গোল্ড স্ট্যান্ডার্ড। এর অনেকগুলো কারণ আছে, ওই ফ্লাসিগুলো জানার দরকার নেই। তো মনে হচ্ছে 24 hours urinary total protein, 24 hours urinary total protein is the gold standard test to quantify প্রোটিন ইউরিয়া। ঠিক আছে, আর যদি মনে করেন যে কোয়ান্টিফাই অ্যালবুমিন ইউরিয়া, অ্যালবুমিন, তাহলে মনে লিখবো এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এটা দিয়ে করা যাবে। আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন? সে কোশ্চেন না থাকলে এখন তোই, হ্যাঁ ওকে ঠিক আছে। আজকে তো সোমবার, বুধবারে কিন্তু ক্লাস হবে, বুধবার দিন পড়াবো, বুধবার দিন কিডনির শেষ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের রিউমাটোলজি পড়তে চাচ্ছে, রিউমাটোলজি তোমাদের দরকার, তোমার ডিসিশন আমাকে জানাই। রিউমাটোলজি, তারপরে রিউমাটোলজি শুরু করবো তাহলে, রিউমাটোলজি।
ঠিক আছে তাহলে। হুম।